বাফেলোর আশেপাশে, বিশেষ করে বাফেলো, নায়াগ্রা বা এর আশেপাশে এখন ইনভেন্টরি কেমন এবং বাড়ির চাহিদা কেমন বা দামের ভেরিয়েশনটা কেমন হচ্ছে? আপনি যত আর্লি বাড়ি কিনবেন তত তাড়াতাড়ি আপনার ইনভেস্টমেন্টের ইকুইটি বাড়বে। আপনি সারাদিন যদি 200 মাইল ড্রাইভ করেন, আপনার কাছে কোনো রকম স্ট্রেস লাগবে না, কোনো চাপ নেই। অনেক বায়ার আসতেছে এবং অপরচুনিটি আছে, তবে হয়তো এক সময় এগুলো পরিত্যক্ত ছিল, সেই জায়গাটা আস্তে 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 এখন সেগুলা মানুষের যে ওভারফ্লো, সেই কারণে মানুষের প্রয়োজনে নানান রকমের বিজনেস গ্রো হচ্ছে। বাড়ি কেনার জন্য আসলে একজন বাড়ি কেনার যে গ্রাহক বা ক্রেতার কি কি প্রিপারেশন থাকা উচিত আসলে? আমি মনে করি আমাদের যারা আজকে বিশেষ করে যারা প্রথম বাড়ি কিনবেন, ওনাদের জন্য আজকে আমরা আলোচনা করব। যারা ইনভেস্টর তাদের জন্য আমরা আজকে নাই বলবো। তো প্রথম যারা বাড়ি কিনবেন ওনাদের মধ্যে অনেক কনফিউশন কাজ করে যে কোথা থেকে শুরু করবে, এবং উনি কোয়ালিফাইড কিনা, বাড়ি কেনার ক্ষেত্রে কোথায় যাবে, কার সাথে কথা বলবে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি আপনি বাড়ি কেনার জন্য যে লোকেশন পছন্দ করবেন, যেখানে আপনি বাড়ি কেনেন না কেন, সেই লোকাল একজন লাইসেন্স রিয়েল এস্টেট এজেন্টের সাথে যোগাযোগ করবেন। সেক্ষেত্রে ডেফিনেটলি আপনি রিভিউ দেখবেন অথবা আপনার পরিচিত লোকজনের সাথে কথা বলবেন, যে আপনার সাথে যাকে আপনার কমফোর্টেবল মনে হবে, ট্রাস্ট করা যাবে, অথবা যার সাথে কাজ করলে আপনি মনে করবেন যে আপনি প্রপার গাইডেন্স পাবেন, ওরকম একজন লাইসেন্স রিয়েল এস্টেট এজেন্টের সাথে যোগাযোগ করবেন। তো বাড়ি কেনার ক্ষেত্রে আপনার প্রথমত যদিও ফাইন্যান্সের হয়, কিন্তু আমি মনে করি প্রথম বায়ার হিসেবে আপনি একজন লাইসেন্স রিয়েলিস্টের সাথে এজেন্টের সাথে যখন যোগাযোগ করবেন, এজ এ গাইড হিসেবে কাজ করবে। বাড়ি চুজ করা থেকে বাড়ি ফাইন্যান্স ফাইন্যান্স আপনাকে কানেক্ট করে দিবে, এবং আপনার বাড়ি ক্লোজ হওয়ার পর আপনাকে এজ এ গাইড হিসেবে কাজ করবে। তো এখন আপনার প্রথমত যে জিনিসটা আপনাকে জানতে হবে যে আপনি আম, কি বাড়ি কেনার ক্ষেত্রে আপনি কোয়ালিফাইড কিনা, অথবা আপনি বাড়ি কিনতে গেলে আপনার কতটুকু ডাউন পেমেন্ট লাগবে, এবং বাড়ি কেনার পরে আপনি কতটুকু অ্যাফোর্ড করতে পারবেন যে মান্থলি পেমেন্ট। আপনি বাড়ি কিনলেন, হয়তো ডাউন পেমেন্ট ম্যানেজ করলেন, কিন্তু আপনার যে মান্থলি পেমেন্ট সেটা আপনাকে জানতে হবে যে আপনার প্রতি মাসে আপনার খরচ কি কি ক্ষেত্রে আসতে পারে, এবং এই খরচগুলো আপনি কতটুকু অ্যাফোর্ড করতে পারবেন সে বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে। তো এখন যে জিনিসটা সেটা হলো যে আপনি এখানে ডাউন পেমেন্টের ক্ষেত্রে আমি বলবো যে এটা আপনার ইনকাম এবং ডেপ্থ রেশিওর সাথে ম্যাচ করে আপনার ডাউন পেমেন্ট ডিপেন্ড করবে। এখন ডাউন পেমেন্ট সেটা 3% হতে পারে, আবার 20% হতে পারে। তো আপনি যদি $200,000 একটা প্রপার্টি আপনি চুজ করেন, তাহলে 3% দ্যাট মিনস $6,000 আপনার ডাউন পেমেন্ট লাগতে পারে। আবার যদি 20% হয় সেক্ষেত্রে $40,000। তার মানে আপনার ডাউন পেমেন্ট কত লাগতে পারে সেটা আপনার ইনকাম এবং আপনার ইনকাম এবং ডেপ্থ রেশিওর উপর ডিপেন্ড করবে। এখন আপনি ডাউন পেমেন্ট রেডি করলেন, কিন্তু বাড়ি কেনার ক্ষেত্রে একটা ক্লোজিং কস্ট আছে, সেই বিষয়টাও আপনাকে খেয়াল করতে হবে। কারণ আপনি এখন প্রি অ্যাপ্রুভাল নিলেন, কিন্তু আপনি জানলেন না যে এই যে ক্লোজিং কস্ট আপনার লাগবে, ডাউন পেমেন্ট নিয়ে বসে আছেন। এখন যখন আপনি কন্ট্রাক্টে যাবেন, কন্ট্রাক্টে যাওয়ার পরে যে আপনার ক্লোজিং কস্ট সে সম্পর্কে আপনার কোনো ধারণা নাই, তাহলে হবে কি অনেক ক্ষেত্রে আপনার এই টাকাটা ম্যানেজ করতে আপনার জন্য অনেক কষ্ট হয়ে যাবে। তো আপনার একদম মেন্টালি বাড়ি কেনার যে একটা স্বপ্ন, যে একটা আনন্দ, সে ড্রিম, যে আবেগ, সেটা আপনার জন্য অনেক অনেক সময় পেইনফুল হবে। তো এখন এখন আপনি যে জিনিসটা করবেন, আমি প্রথমে বায়ারদেরকে উদ্দেশ্য করে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি ডেফিনেটলি আপনি এজেন্টের সাথে যোগাযোগ করবেন। এজেন্ট আপনাকে 2-3 জন হয়তো না আসাম ভাই, আপনি যেটা বললেন, আপনি নাম্বার আসলে দিয়ে দিবে। আসাম ভাই আপনাকে একটু থামাতে হচ্ছে। আপনি অনেক সুন্দরভাবে বলেছেন যে এই স্টেপগুলো মেনটেন করতে হবে এবং আপনার একজন লাইসেন্স রিয়েল এস্টেট সেলস পার্সনের সঙ্গে যোগাযোগ করতে হবে। কিন্তু আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে, আপনি বলেন ডাউন পেমেন্টের ব্যাপার এবং ইনকাম যে সোর্সের ব্যাপারটা, যে এখন অনেকে চিন্তা করছে যে তার কাছে ক্যাশ টাকা রয়েছে, কিন্তু সেই টাকাটা আসলে কোত্থেকে আর্ন হলো সেই জায়গাটা কিভাবে প্রুভ করবে। আবার অনেকে দেখা গেল 1099-এ জব করছে, ডব্লিউটিতে অনেকেই জব করছে না, সেক্ষেত্রে একটা প্রবলেম থাকছে। এবং আরেকটা যে জিনিসটা হচ্ছে ডাউন পেমেন্টের ব্যাপারে আমাদের কমিউনিটিতে একটা কনফিউশন থাকে যে কত টাকা ডাউন পেমেন্ট দিলে আসলে কত পার্সেন্ট দিলে উনি এলিজেবল হবে বাড়ি কেনার জন্য। এরকম কি কোনো স্পেসিফিক কোনো ব্যাপার আছে?
সেটা অবশ্যই আপনার ল্যান্ডারের সাথে যখন আপনি যোগাযোগ করবেন, ল্যান্ডার আপনার ইনকাম, আপনার জব রেকর্ড উপর ডিপেন্ড করে আপনাকে কোন প্রোগ্রামে আপনাকে অ্যালাউ করবে এবং কতটুকু ডাউন পেমেন্ট আপনার লাগবে, ইভেন আপনি কতটুকু মান্থলি পেমেন্টের জন্য এলিজিবল হবে, সেটা ল্যান্ডার ডিসাইড করবে। এবং ল্যান্ডারের সাথে যখন আপনি যোগাযোগ করবেন, সেক্ষেত্রে আরেকটি জিনিস আপনাকে মনে রাখতে হবে যে আপনার ল্যান্ডার টু ল্যান্ডার আপনার টার্ম কন্ডিশন গুলো, আপনার যে ক্লোজিং কস্ট ডিফারেন্ট হবে। সেক্ষেত্রে বেস্ট ল্যান্ডার চুজ করতে হবে। আপনি ইচ্ছা করলে আপনি দুইজন ল্যান্ডারের সাথে যোগাযোগ করতে পারেন এট দ্য সেম টাইম, ইউ আর অ্যালাউড টু ডু দ্যাট, আপনি সেটা করতে পারেন। এখন সেই ক্ষেত্রে হবে কি, আপনি তখন কম্পেয়ার করতে পারবেন যে কোন ল্যান্ডারে আপনাকে বেটার টার্ম কন্ডিশন দিচ্ছে এবং কোন ল্যান্ডারে আপনাকে ক্লোজিং কস্ট গুলো আপনার সেভ হচ্ছে। কারণ কখনো কখনো আমরা দেখি, কারণ আমরা হয়তো দেখা যায় যদি মান্থলি, আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলি, যদি আমি লাইক 10টা ট্রানজেকশন ক্লোজ করি, তার মানে আমি 10টা ক্লোজিং স্টেটমেন্ট দেখতেছি। কিন্তু এজ এ প্রথম যারা বায়ার হয়, ওনারা হয়তো ওই ক্লোজিং স্টেটমেন্টটা বুঝতেও কষ্ট হবে। তো আপনি হয়তো টের পাচ্ছেন না, কিন্তু যখন আপনি ক্লোজিং স্টেটমেন্ট এবং বাড়ি ক্লোজ করার পর আপনি বুঝতে পারতেছেন না যে আপনার যে ক্লোজিং যে স্টেটমেন্ট ল্যান্ডার টু ল্যান্ডার কিন্তু ডিফারেন্ট হবে। আরো অনেক কিছু বিষয় আপনাকে চিন্তা করতে হবে, যেমন আপনাকে চিন্তা করতে হবে যে আপনার যে ল্যান্ডার আপনাকে যে প্রি অ্যাপ্রুভাল দিচ্ছে এবং যে টার্ম কন্ডিশন গুলো আপনাকে দিবে, সেখানে অনেকগুলো বিষয় আপনাকে খেয়াল করতে হবে। আপনার যে ইন্টারেস্ট রেট, সেটা দেখতে হবে। আপনাকে দেখতে হবে যে এটা কি ফিক্সড ইন্টারেস্ট রেট কিনা, এটা কি অ্যাডজাস্টেবল কিনা। এবং এখানে ফিক্স যদি হয়, তাহলে হবে কি, আপনি ডে ওয়ান অর্থাৎ মান্থ ওয়ান থেকে যে পেমেন্টটা দিবেন 360 পেমেন্ট পর্যন্ত আপনার সেম থাকবে, চেঞ্জ হবে না। যদি ইন্টারেস্ট রেট কমে যায়, তাহলে আপনি রিফাইন্যান্স করতে পারবেন। কিন্তু যদি অ্যাডজাস্টেবল হয়, অনেক বায়ার আছে তারা এই জিনিসগুলো, এগুলো একটু খুবই সেন্সিটিভ, আপনাকে এটা খেয়াল করতে হবে। তো সেক্ষেত্রে আমি আরো ডিপলি বলবো, তো সর্বক্ষেত্রে আপনি যদি একজন লাইসেন্স রিয়েল এস্টেট এজেন্টের সাথে যোগাযোগ করেন এবং তার সাথে যদি টাইম টু টাইম আপনার কোনো কোশ্চেন থাকে, কথা বলেন, আপনি প্রত্যেকটা জিনিস স্পেসিফিকলি আমরা এক্সপ্লেন করতে পারবো। এবং আপনার জন্য যেটা বেটার হবে, আপনার সেফটির জন্য আপনি ডেফিনেটলি অলওয়েজ একজন লাইসেন্স রিয়েল এস্টেটের সাথে এঙ্গেজ থাকবেন। আপনি এই যে বিষয়গুলো প্রথম বায়ার হিসেবে তাদের জানারই বিষয় না। আপনি 5 ইয়ার্স ইন্টারেস্ট রেট অ্যাডজাস্টেবল রেটে আপনি সাইন করছেন, সাইন করার পর হলো কি, এবং 5 বছর পরে আপনি দেখলেন যে হঠাৎ এটা ইন্টারেস্ট রেট বেড়ে গেল, আপনার পেমেন্ট 2000 থেকে 3000 হয়ে গেল, তখন আপনি কিন্তু অ্যাফোর্ড করতে পারবেন না। আরেকটা বিষয় হলো যে আপনার এখানে অনেক সময় ফ্রি পে পেনাল্টি থাকে। এই জন্য ফ্রি পে পেনাল্টিটা আপনার দেখা যাচ্ছে যে আপনি হয়তো 1 বছর পরে ইন্টারেস্ট রেট কমে গেল, আপনি এখন 7% নিচ্ছেন, 1 বছর পরে সেটা 5% হয়ে গেল, আপনার একটা সুযোগ থাকবে আপনি রিফাইন্যান্স করবেন, তাহলে হবে আপনি মান্থলি পেমেন্টটা অনেক কমে যাবে। কিন্তু যখন আপনার ফ্রি পে পেনাল্টি থাকে, সেই ক্ষেত্রে আপনার এই যে রিফাইন্যান্স যখন করবেন, আপনাকে সেই পেনাল্টি দিতে হবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। আপনি ল্যান্ডার টু ল্যান্ডার আপনি যখন রাইট ল্যান্ডার যদি চুজ না করেন, আপনার এই ছোট ছোট বিষয়ের জন্য আপনি যখন সাইন করবেন, এট দ্য এন্ড আপনার কিছুই করা থাকবে না। তো প্রত্যেকটা বিষয়ে আপনাকে অনেক নজর রাখতে হবে। এবং এরপরে আসলে আপনার যখন আপনি ল্যান্ডার বলবেন আপনার কত পার্সেন্ট ডাউন পেমেন্ট আপনি বুঝে নেবেন, এরপরে আপনি বলে দিবেন আপনার ক্লোজিং কস্ট কতটুকু লাগবে, আপনি রেডি হয়ে যাবেন। এখন বাড়ি কেনার পরে আপনাকে আরেকটা জিনিস, সেটা হলো যে আপনার মান্থলি পেমেন্টটা আপনাকে কন্টিনিউয়াস দিতে হবে। আপনি হয়তো বাড়ি কিনলেন, ডাউন পেমেন্ট ম্যানেজ করলেন, কিন্তু মান্থলি পেমেন্টটা আপনাকে কোনোভাবে, এটা এমন না যে আপনার এই মাসে আপনার শর্ট পড়ছে আপনি কারো থেকে নিয়ে নিলেন, নো, প্রত্যেক মাসে আপনাকে এই মান্থলি পেমেন্টটা দিতে হবে। এখন আপনার ইনকামের সাথে আপনার মান্থলি পেমেন্টটা আপনাকে হিসাব করতে হবে যে আপনি কত টাকা ইনকাম করতেছেন এবং কত টাকা আপনার মান্থলি পেমেন্ট আসবে। এখন মান্থলি পেমেন্টের সাথে অনেকগুলা চার্জ অ্যাড হতে পারে। যেমন ধরেন আপনার প্রিন্সিপাল থাকবে, লোনে যে প্রিন্সিপাল পেমেন্ট ইন্টারেস্ট, এরপরে আপনার ট্যাক্সের বিষয় থাকে। আপনি $300,000 প্রপার্টি যদি বাফলোতে কিনেন, তাহলে হয়তো tax আসবে $100। আবার যদি আপনি এমাস টাউনে কিনেন, তাহলে দেখা যাবে যে প্রতি মাসে সেখানে আপনার তার মানে 600, হচ্ছে 700, 800 আসলাম ভাই, হতে পারে। আপনি যেটা বলছেন যে এই পুরো প্রক্রিয়াটা এমন একটা প্রক্রিয়া যেটা ব্যক্তি টু ব্যক্তি ভ্যারি করে, কারণ একজনের সঙ্গে আরেকজনের নাও মিলতে পারে, কারণ এক একজনের ইনকাম এক এক রকম থাকে। আবার এর মধ্যে বাড়ির লোকেশনেরও ব্যাপার থাকে। আপনি যেটা বললেন পেমেন্টের ব্যাপারগুলো খুবই স্পর্শকাতর, এগুলো মেনটেন করতে হয়। আপনি যেহেতু বাফেলোর কথাই বললেন, যেহেতু আপনি বাফেলো থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, তো এখন আপনার থেকে মানে যেটা আমার জানার ইচ্ছে, সেটা হচ্ছে ব্যক্তিগতভাবে যে এই বাফেলোর আশেপাশে, বিশেষ করে বাফেলো, নায়াগ্রা বা এর আশেপাশে এখন ইনভেন্টরি কেমন এবং বাড়ির চাহিদা কেমন বা দামের ভেরিয়েশনটা কেমন হচ্ছে?
আহ, যেটা স্বাভাবিক নিয়মে যখন আপনার ডিমান্ডের সাথে সাপ্লাই একটা গ্যাপ থাকে, সেক্ষেত্রে সবসময় যে কোনো প্রোডাক্টের ভ্যালুটাই বেশি হয় ডিমান্ড বেশি থাকলে। আমাদের এখানেও সেম থিং, এখানে অনেক কারণেই বাফলোতে আহ, সবাই আসতেছে, ইনভেস্টর আসতেছে, অনেকে নিজে থাকার জন্য আসতেছে। কারণ এখানে কয়েকটা বিষয় আছে। আপনার ধরেন লিভিং কস্টটা অনেক কম, আপনার জব অপরচুনিটি অনেক ভালো, আপনার লাইফ কোয়ালিটি যদি আমি বলি, সেখানে লাইফ কোয়ালিটি বলতে আপনার এখানে লেস স্ট্রেস। আপনি জবের ক্ষেত্রে হোক, চলাফেরার ক্ষেত্রে হোক, আপনার ইভেন আপনি ড্রাইভিং যদি বলি, আপনি সারাদিন যদি 200 মাইল ড্রাইভ করেন, আপনার কাছে কোনো রকম স্ট্রেস লাগবে না, কোনো চাপ নেই। আপনি যেখানে আপনার 10 মিনিটস ডিস্টেন্স, 10 মিনিটস লাগবে, সেখানে 10 মিনিটস লাগবে। এই এছাড়া আপনার এখানে জব অপরচুনিটির কারণে আহ, বিভিন্ন জায়গা থেকে আমেরিকার বিভিন্ন স্টেট থেকে এখানে আসতেছে, যার কারণে এই যে যে এক্সট্রা যে বায়ার, এই বায়ারদের জন্য লোকাল সাপ্লাই কিন্তু ওইরকম নাই। যার কারণে সব সময় আমরা দেখি যে 2 মাস আগে যেটা যে প্রপার্টি আমরা কন্ট্রাক্ট করলাম, হয়তো দেখা যাচ্ছে 150, 2 মাস আগের, আবার 2 মাস পরে দেখা যাচ্ছে সেটা $20,000 বেড়ে যাচ্ছে। তো এই জন্য প্রাইসটা ঊর্ধ্বমুখী এটা। আর একটা জিনিস হলো, এখানে বাফালোতে অন্য যে কোনো জায়গায় আপনি বাড়ি কেনেন না কেন, আপনার প্রাইস হয়তো বা কোনো এক সময় আর নাও, মানে আমি যেটা বলবো, প্রাইস হয়তো বা উঠানামার মধ্যে থাকে, কিন্তু বাফালো সিনারি হলো টোটালি আলাদা। এখানে প্রাইসটা একটা স্টেবল, আপনি নিশ্চিত। আপনি যত আর্লি বাড়ি কিনবেন, তত তাড়াতাড়ি আপনার ইনভেস্টমেন্টের ইকুইটি বাড়বে। তার মানে হলো আপনার যে মর্টগেজ আপনি পেমেন্ট দিচ্ছেন, এই যে ইকুইটি যে প্রাইস ইনক্রিজ হচ্ছে, ওই টাকাটা কিন্তু সম্পূর্ণ আপনার ইকুইটিতে যাচ্ছে। তার মানে আপনি হয়তো আজকে $10,000 ডাউন পেমেন্ট দিয়ে একটা 200,000 বাড়ি কিনতেছেন, কিন্তু 6 মাস পরে যদি ওই $200,000 বাড়ি 220 হয়, তার মানে এই যে এডিশনাল যে 20 পারলো, এই $20,000 6 মাস পরে কিন্তু আপনার ইকুইটি হয়ে থাকলো, এটা একটা অ্যাসেট। তো আমি বলবো যারা বাড়ি কেনার জন্য আগ্রহী, আমাদের এই বাফলো, নায়াগ্রা ফলস, ওয়েস্টার্ন নিউ ইয়র্কে আপনারা যত তাড়াতাড়ি বাড়ি কিনতে পারবেন, ততই আপনার আচ্ছা, অ্যাসেটটা বাড়তে আসলাম ভাই, থাকবে। আপনি তো এটা বললেন হচ্ছে আর আমরা যে কথা, আহ, তাসম ভাই, জি। আপনি এটা বললেন প্রাইভেট প্রপার্টির ক্ষেত্রে যে বাড়ি কেনার জন্য আমরা জানি যে বাফেলোতে অলরেডি আমাদের বাংলাদেশি কমিউনিটি, বিশেষ করে সাউথ এশিয়ান কমিউনিটি গ্রোয়িং হচ্ছে। তো আরেকটা ব্যাপার হচ্ছে, যদি বাণিজ্যিক স্পেস, কমার্শিয়াল, অনেকে চিন্তা করছে বাণিজ্যিকভাবে, চিন্তা করছে বাণিজ্যিক স্পেস কেনার জন্য, যেমন ওয়্যার হাউস দেওয়া থেকে শুরু করে, রেস্টুরেন্ট থেকে শুরু করে, রেসিডেন্সিয়াল হোটেল থেকে শুরু করে, অনেক ধরনের বাণিজ্যিক ব্যাপার থাকে। যে বাণিজ্যিক স্পেসগুলোর আসলে কি অবস্থা, এরকম বড় সড়ো বাণিজ্যিক স্পেস কি বাফেলোতে আসলে অ্যাভেলেবেল রয়েছে? এখনো অনেক এই বাফলো সিটি বা সারাউন্ডিং আর অন্যান্য টাউন, ইভেন নায়াগ্রা, ছোট ছোট মল আছে। আমরা দেখে অনেক বায়ার থেকে আমরা কল পাচ্ছি, কেউ হয়তো দেখা যাচ্ছে যে এখানে টেক কেয়ার করবে, কেউ হয়তো দেখা যাচ্ছে যে মিক্স ইউজ প্রপার্টি খুঁজতেছে, নিজে নিচে নিচে যে কোনো একটা বিজনেস করবে, উপরে হবে। এরকম আসতেছে, অনেক অনেক বায়ার আসতেছে এবং অপরচুনিটি আছে। তবে হয়তো এক সময় এগুলো পরিত্যক্ত ছিল, সেই জায়গাটা আস্তে 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 এখন সেগুলা মানুষের যে ওভারফ্লো, সেই কারণে মানুষের প্রয়োজনেই নানান রকমের বিজনেস গ্রো হচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস আর আসলাম। আমরা যে বিষয়টা নিয়ে হ্যাঁ হ্যাঁ, বলুন আসলাম ভাই, বলুন। হ্যাঁ। যে বিষয় নিয়ে আমাদের আজকের যে মেইন টপিকটা ছিল বাড়ি কেনার যেই সাবধানতা, তো আমরা হয়তো যেই জায়গাতে ছিলাম যে লোনের পরে যে জিনিসটা, সেটা হলো যে বাড়ি যে চুজ করা। এখন চুজ করার ক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে যে আপনি যেখানে বাড়ি কেনেন না কেন, বাড়ি কেনার ক্ষেত্রে ফার্স্ট হোম বায়ের মধ্যে এক ধরনের ইমোশন কাজ করে। সেই মডেল থেকে অনেক সময় দেখা যাচ্ছে আপনি $200,000 একটা বাড়ি কেনার জন্য আপনি বাড়ি খুঁজতেছেন, কিন্তু ভালো বাড়ি যখন পছন্দ হয়ে গেল 1 লাখ, $275,000 বাড়ি কিনলেন। আমরা আমাদের মধ্যে ফিল করি যে আমি প্রপার্টি কেনার পরে সোশ্যাল মিডিয়া দেবো, আমার সবাই বন্ধু লাইক দিবে এবং কমেন্ট করবে। ইটস নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট যে আপনার আবেগের চেয়ে আপনার যে মান্থলি পেমেন্টের কথা আপনাকে চিন্তা করতে হবে। যে আপনি আজকে বাড়ি কিনলেন আবেগ দিয়ে, কিন্তু এট দ্য এন্ড হয়তো দেখা যাচ্ছে যে একটা পর্যায়ে আসা যাবে
এই মান্থলি পেমেন্ট আপনার জন্য কষ্টকর হয়ে যাচ্ছে, আপনাকে এক্সট্রা আওয়ার কাজ করতে হচ্ছে, সেই দিকে না যাই, আমি আমার যতটুকু অ্যাফোর্ডেবল হবে অতটুকুর মধ্যে একটা বাড়ি কেনাটা আমার অনেক গুরুত্বপূর্ণ। এবং আপনার যেটা আরেকটা বিষয় হলো যে বাড়ি কেনার আগে আরো একটা বিষয় আপনাকে খেয়াল করতে হবে, যে মান্থলি পেমেন্টের কথা আমরা বলছিলাম, সেটা তো আছেই। এবং বাড়ি কেনার ক্ষেত্রে আপনাকে আরো যে বিষয়গুলো দেখা যাচ্ছে যে আপনার রিপেয়ার মেনটেন্যান্স কস্ট থাকে। এবং হয়তো আপনি একটা বাড়ি কিনলেন, আপনি হয়তো বাড়ি পরে দেখলেন যে হয়তো আপনার কখনো ধারণা নাই এই বাড়িতে যে রূপটা আছে, রূপটার এইজ কত। এগুলো আপনি সবসময় এগুলো খেয়াল করবেন, এজেন্টের সেই সাথে কথা ব্যাপারটাতেই বলবেন, আসাম এজেন্টের ভাই, সাথে সেই যত ব্যাপারটাতে কনভারসেশন আসছিলাম করবেন। আমি, সেই ব্যাপারটাই আপনি একটু আসাম ভাই আপনি থামাতে হচ্ছে, সেই ব্যাপারটাতে আসছিলাম যে আপনি এতক্ষণ যে এই কথাগুলো বললেন, ফাইন্যান্সিয়াল ব্যাপারগুলো বললেন, যে বা প্রসেসিং এর ব্যাপারটা বললেন, কিন্তু এই আমাদের যেমন অনেকেই অভিযোগ করে থাকেন, বা এই যে বাড়ি কেনার পরে যেটাকে বলা হচ্ছে যে মানে তারা খুব প্রবলেমের মধ্যে পড়েন, যেটাকে বলা আমরা বলছি যে ইন্সপেকশন করা, সঠিকভাবে ইন্সপেকশন করা, বা এই যে বাড়ির কন্ডিশনটা, যে বাড়ির কন্ডিশনটা অনেক সময় দেখা গেল যে ওরা বুঝতে পারে না, বা অনেক সময় তাদেরকে ভুল তথ্য দেওয়া হয়। এই জায়গাটাতে কতটা সতর্ক থাকা উচিত, যেটা আপনি বলছিলেন রুফ থেকে শুরু করে, বয়লার থেকে শুরু করে তার সুয়ারেজ সিস্টেম এভরিথিং, এইটা আসলে কতটা গুরুত্বপূর্ণ খেয়াল করা বাড়ি কেনার আগে? অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ আপনি বাড়ি কেনার পরে এই যে মেনটেনেন্স, আপনার হঠাৎ করে হয়তো বড়দের একটা খরচ আসবে, আপনি আসলে ওই টাকাটা আপনার কাছে আছে কিনা। এবং আপনি যদি আগেই জানেন যে এই রূপের এইজ হলো হয়তো 20 ইয়ার্স, তার মানে আরো হয়তো বা 5 ইয়ার্স 10 ইয়ার্স আপনার লাইফ টাইম আছে, তার মানে হলো 5 বছর 10 বছর পরে আপনার বড় ধরনের একটা ইনভেস্টমেন্ট লাগবে। তো আপনি হয়তো দেখা যাচ্ছে ফার্নেস, হিটিং সিস্টেম, এয়ার কন্ডিশন, এইগুলা আপনাকে জানতে হবে যে এগুলার এইজ কিরকম, এবং এগুলার লাইফ টাইম আর কতটুকু হতে পারে, এবং এক্সট্রা টাইম যদি হয় সেটা বেনিফিট। এবং হট ওয়াটার ট্যাঙ্ক, সেটার এইজ কিরকম, সেটা কাজ করতেছে কিনা, বাড়ির সাইডিংটা কি অবস্থা, এবং এগুলো তো থাকবেই। আপনার এক্সট্রা কিছু বাজেট আপনাকে তো হবে, হয়তো বা আপনি জব লুজ করবেন, আপনার বাড়ির মেনটেন্যান্সের ক্ষেত্রে আপনার হঠাৎ করে হিট বন্ধ হয়ে গেল, তো এক্সট্রা কিছু সেভিং আপনি বাড়ি কেনার ক্ষেত্রে আপনার কাছে, আপনি একেবারে খাতে বাড়ি না কিনে কিছু টাকা আপনি সেভ করে রাখবেন ইমার্জেন্সি ব্যাকআপের জন্য। হয়তো দেখা যাবে আপনি জব লুজ করতে পারেন, অথবা দেখা যাচ্ছে আপনি যে জবে আছেন সেখানে আপনাকে আওয়ার কমাই দিচ্ছে, অথবা আপনার ফিজিক্যাল অথবা আনএক্সপেক্টেড কোনো ধরনের সমস্যা হলো যে আপনি কাজে যেতে পারলেন না, তো সেক্ষেত্রে আপনাকে ব্যাকআপটা আপনাকে চিন্তা করতে হবে। এরপরে আসেন আপনি বাড়ি কেনার ক্ষেত্রে আপনাকে আমি যে কথা বললাম, আবেগ তো থাকবেই। সেক্ষেত্রে আপনাকে যে লোকেশন চুজ করা, লোকেশন, ভালো লোকেশনে আপনাকে ভালো ওই নেবারহুড সম্পর্কে আপনার ধারণা নিতে হবে। কারণ কোনো নেবারহুডে যদি ক্রাইম বেশি হয়, ভায়োলেন্স বেশি হয়, সেই এলাকাতে দেখা যাচ্ছে যে বাড়ির দাম কিন্তু ডিমান্ড কম থাকবে। এখন আপনি বাড়ি কিনতেছেন, এটার মানে এটা নয় যে আপনি এই বাড়ি কেনার পরে বাড়িতে আপনার ফ্যামিলি নিয়ে থাকবেন, শুধু এটা না, এটা একটা ইনভেস্টমেন্ট। আপনাকে চিন্তা করতে হবে যে এইটার রিসেল ভ্যালুটা কেমন হবে। আপনি এখন বাড়ি কিনতেছেন, আপনি 1 বছর পরে যদি দেখেন যে আপনার সেম ইনভেস্টমেন্টের যে প্রাইস, সে একই প্রাইসে আছে, তার মানে আপনি প্রফিটেবল কোনো ইনভেস্টমেন্ট না। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।